নমস্কার বন্ধুরা, সবুজ দ্বীপে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এপিসোড অ্যাডেনিয়ামের কিছু রোগ পোকা নিয়ে। তো আপনি যদি অ্যাডেনিয়াম করেন বা আপনার কাছে যদি কিছু অ্যাডেনিয়াম থাকে বা আপনি কিছু অ্যাডেনিয়াম করার ইচ্ছা হচ্ছে বা আপনি অ্যাডেনিয়াম করবেন ভাবছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। কারণ এই রোগগুলো সম্পর্কে আপনার যদি একটা ধারণা থাকে তাহলে পরে অ্যাডেনিয়াম করার সময় কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। তো ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ আপনাদের কাছে, যে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কেমন? আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। তো বন্ধুরা, এই অ্যাডেনিয়ামের রোগ পোকা যে হয় বা অ্যাডেনিয়ামের কিছু অসুখ বিসুখ হয়, এটাকে আমি তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সাধারণ কিছু কারণ বা আমাদের কারণে গাছ অসুস্থ হয়ে যায়, আর একটা হচ্ছে ফাঙ্গাসের জন্য গাছ অসুস্থ হয়, আর তৃতীয়টা হচ্ছে যে কিছু পোকামাকড় আমাদের এই গাছগুলোর ক্ষতি করে এবং ভয়ঙ্করভাবে ক্ষতি করে কিন্তু। তো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, কেমন? তো প্রথমে আসি যে সাধারণ যে কারণগুলো হয়, গাছের পাতা হলুদ হওয়া, এটা একটা প্রত্যেকের কিন্তু একটা সমস্যা। হ্যাঁ, দেখছেন গাছটা ভালো আছে, হঠাৎ করে গাছের পাতা হলুদ হয়ে গেল। এখানে দেখুন আমার এই গাছটা দেখুন, এর কয়েকটা পাতা এই যেমন হলুদ হয়ে গেছে, এখানে একটা পাতা হলুদ হালকা হলুদ মতো হয়ে যাচ্ছে। তো এই যে পাতাগুলো হলুদ হচ্ছে, এই হলুদ হওয়ার কিন্তু সাধারণ কতগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে ওয়াটারিং, জল দেওয়া। অ্যাডিনিয়ামে কিন্তু খুব কম জল দিতে হয়, কিন্তু আমরা কি করি মাঝে মাঝে কিন্তু বারে বারে জল দিয়ে ফেলি, আমরা বুঝতে পারি না জল দিয়ে দিচ্ছি। কিন্তু অ্যাডিনিয়ামে জল দেওয়ার কি বিশেষ কিছু নিয়ম আছে। যখন আমরা দেখব যে মাটিটা নিচ থেকে অন্তত ইঞ্চি খানিক মতো সম্পূর্ণ শুকিয়ে গেছে, বা যে মিডিয়াটা আপনি দিয়েছেন সেই মিডিয়াটা উপর থেকে অনেকটা শুকিয়ে গেল, ইঞ্চি খানিক বা ইঞ্চি দেড়েক মতো, তখন কিন্তু জল দিতে হয়। কিন্তু আমরা এটা না করে কি করি, যে এসবগুলো দেখি না, আমরা কিন্তু এমনি জল দিয়ে দিই। এরকম যদি আমরা বারবার জল দিতে থাকি আর মিডিয়াটা যদি সবসময় যেন ভিজে থাকে, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা হলুদ হতে থাকবে। ঠিক আছে, তো সেটা আপনারা দেখে নেবেন। আর একটা জিনিস কি হয়, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে, বিশেষ করে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, লোহা, এইসবের অভাব যদি হয় গাছে, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা হলুদ হতে থাকে। সেটাও আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এরকম যদি হয় তা সেক্ষেত্রে কী করবেন, আপনারা যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছে স্প্রে করবেন। ঠিক আছে, ফলিয়ার স্প্রে করে দেবেন, গাছের গোড়ায় দেওয়ার থেকে স্প্রে করাটাই বেটার। কারণ এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো এগুলো কিন্তু গাছের ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে, প্রত্যেকটা গাছে, শুধু অ্যাডিনিয়াম নয়। সেই জন্য এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যদি হয়, গাছের ক্লোরোসিস দেখা যায়, আর ক্লোরোসিস দেখা গেলে আস্তে আস্তে পাতাগুলো কিন্তু হলুদ হতে থাকবে। আরেকটা জিনিস কি হয়, আমরা যখন গাছে রিপোর্ট করি তখনও কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে। তবে সচরাচর আমরা কিন্তু গাছে রিপোর্ট করি শীতের পরে, গাছ যখন ডরমেন্সি থেকে বেরিয়ে আসে তখন কিন্তু আমরা গাছের মিডিয়াটা চেঞ্জ করে দিই, প্রুনিং করি। কিন্তু এমনও সময় আসে যে গাছটাকে মাঝখানে হয়তো রিপোর্ট করতে হলো, তো সেক্ষেত্রে আমরা কী করি, গাছটাকে জাস্ট বের করে আরেকটা নতুন টবে কিন্তু শিফট করে দিই। সেই সময় এই গাছের শিকড় কিন্তু অল্প হলেও ড্যামেজ হয়, দুই একটা শিকড়। আর গাছের শিকড় যদি একাত্র ড্যামেজ হয়, সেক্ষেত্রে তার এফেক্ট কিন্তু এই পাতাগুলোতে আসে, পাতাগুলো হলুদ হতে থাকে। তবে ওটা কিন্তু স্বাভাবিক, ওটা কিছুদিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। দুই একটা পাতা হলুদ হয়ে যাবে বা দু পাঁচটা পাতা হলুদ হয়ে যাবে, ওগুলো ঝরে যাওয়ার পরে আবার দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখবেন যে ম্যাচিওর পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে। গাছের যে মাথার দিকে যে নতুন যে কচি পাতা হয়, এগুলো কিন্তু হলুদ হবে না, এইসব পাতাগুলো হলুদ হয়ে ঝরে যেতে পারে যদি আমরা রিপোর্ট করি। বন্ধুরা, আর একটা জিনিস হয় যেটা হচ্ছে রুট রট। এটা খুব একটা বাজে সমস্যা, খুব খারাপ সমস্যা অ্যাডিনিয়ামের ক্ষেত্রে। আমরা যদি বারবার জল দিতে থাকি, আমাদের মিডিয়া যদি খারাপ হয়, মিডিয়া যদি অনেকটা পরিমাণে জল ধরে রাখে, ওয়েল ড্রেন মিডিয়া যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডিনিয়ামের শিকড় পচা শুরু করে। আর শিকড় যদি একাত্র পচতে শুরু করে, সঙ্গে সঙ্গে কিন্তু গাছ একটা সাইন আমাদেরকে দিতে থাকে। গাছ আমাদেরকে জানিয়ে দেয় যে ভিতরে কিছু একটা সমস্যা হচ্ছে। তো আপনি যদি দেখেন যে গাছের পাতাগুলো পরপর অনেকটা পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে সব দিকটা লক্ষ্য নজর করতে হবে। দেখছেন সব কিছু ঠিকই আছে, তবুও গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে গাছের শিকড়ে কিছু না কিছু সমস্যা হচ্ছে। তখন কিন্তু আপনাকে অবশ্যই গাছটাকে রিপোর্ট করতে হবে, বের করে নিতে হবে। বের করে নিয়ে যদি দেখেন যে রুটের কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে বা পচে গেছে, সেই অংশটা সম্পূর্ণ কেটে দিতে হবে। কেটে দিয়ে সেখানে কোনো ভালো ফাঙ্গিসাইড লাগিয়ে
গাছটাকে কয়েকটা দিনের জন্য একটু শুকিয়ে নিতে হবে, মানে ওই কাটা অংশগুলো শুকিয়ে গেল, তারপরে আবার নতুন করে রিপোর্ট করে দিতে হবে। রুট রডটা কিন্তু খুবই খারাপ, কারণ রুট রডটা যতক্ষণ আপনি গাছের পাতা দেখে বুঝবেন ততক্ষণে কিন্তু নিচ থেকে অনেকটা পরিমাণের শিকড় পচতে শুরু করে, পচে যায়, এমনকি কর্টেক্স অবধি পৌঁছে যায়। সেই জন্য এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন। আর একটা জিনিস কী হয় বন্ধুরা, সানলাইট। আপনার বাড়িতে যদি ঠিকঠাক সূর্যালোক না আসে সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে, ফুলও খুব কম আসবে। হ্যাঁ, তো এর কিন্তু কোনো রকমের প্রতিকার নেই, কারণ অ্যাডিনিয়ামে প্রচুর পরিমাণের সূর্যের আলো দরকার হয়। যত বেশি রোদ্দুর পাবে অ্যাডিনিয়াম কিন্তু তত বেশি ভালো হবে এবং চেহারা ভালো থাকবে এবং প্রচুর পরিমাণের ফুল দেবে। কিন্তু আপনার বাড়িতে যদি ঠিকঠাক রোদ্দুর না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডিনিয়াম করতে পারবেন না। আর যদিও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফুল হবে না। ঠিক আছে, এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। চেষ্টা করবেন অ্যাডিনিয়ামগুলোকে এমন একটা জায়গাতে রাখার যেখানে রাখলে সকাল থেকে সন্ধ্যা অবধি বা বিকাল অবধি একদম পুরোপুরি রোদ্দুর পাবে। আর এরকম জায়গাতে অ্যাডিনিয়ামগুলোকে যদি আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে এই অ্যাডিনিয়ামে কিন্তু অসুখ বিসুখ খুবই কম হবে। আর আপনাদের যাদের বাড়িতে রোদ্দুর কম আসে সেক্ষেত্রে আপনারা অ্যাডিনিয়াম লাগাতে পারেন। এর হচ্ছে লুকের জন্য, শুধু কর্টেক্সটা একটু মোটা হবে, গাছটাও দেখতে খারাপ লাগবে না। কিন্তু একদম যদি সূর্যালোক না আসে তো আপনাদের বলবো আপনাদের অ্যাডিনিয়াম করার দরকার নেই, কারণ অ্যাডিনিয়ামের সত্যি কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলোক দরকার হয়, রোদ্দুর দরকার হয়। তো বন্ধুরা, আরেকটা কারণে গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যায় এবং ঝরে পড়ে যায়, সেটা কিন্তু আমাদের ভুলে হয়। আমরা কি করি যে গাছটাতে প্রচুর পরিমাণে খাবার দিতে থাকি, সার দিতে থাকি। এমনি অ্যাডিনিয়ামে কিন্তু খুব কম সার লাগে, খাবার কিন্তু খুবই কম লাগে, কিন্তু আমরা কি করি যে গাছটাকে খুব তাড়াতাড়ি বড় করার জন্য বিভিন্ন রকমের সার প্রয়োগ করতে থাকি। এইটা কিন্তু অ্যাডিনিয়ামের ভয়ঙ্কর ক্ষতি করে। অতিরিক্ত সার দিলে, বিশেষ করে রাসায়নিক সার যদি আপনি অতিরিক্ত পরিমাণে দিয়ে থাকেন বা দিয়ে দেন, বা জৈব সারও যদি আপনি অনেকটা পরিমাণে দিতে থাকেন, বারবার যদি দিতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে। গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের পাতাগুলো ঝরে পড়ে যাবে, সম্পূর্ণ ন্যাড়া হয়ে যাবে। গাছটা ছিল, গাছটা খুবই ভালো, আপনি বেশি তদবির করতে যেয়ে গাছটাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলবেন। কি হয়, রাসায়নিক সার দিলে যেমন রুট ড্যামেজ হতে পারে, আর জৈব সার দিলেও কিন্তু রুট ড্যামেজ হয়, কারণ জৈব সারে যেমন ভালো কিছু মাইক্রোবস থাকে এবং বেশ কিছু খারাপ মাইক্রোবসও থাকে, কিন্তু এই খারাপ মাইক্রোবসগুলো কী করে, এই রুটগুলোকে ড্যামেজ করতে থাকে, সেক্ষেত্রে গাছের পাতা সম্পূর্ণ নষ্ট হতে থাকে। এমনকি গাছের শিকড় তো নষ্টই হয়, সেই সঙ্গে কর্টেক্সও কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনারা খাবারটা খুব বুঝে বুঝে দেবেন, যেমন বলা আছে আর কি, সেইভাবে খাবারগুলো দেবেন। বারবার খাওয়া দেওয়ার কোনো দরকার নেই। বারবার খাবার দিলে আপনি ভাবছেন যে বারবার আমি খাবার দেবো, গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, সেটা কিন্তু হয় না। অ্যাডিনিয়ামের সময় দিতে হয়। অ্যাডিনিয়াম যত বেশি বয়স হবে আস্তে আস্তে কর্টেক্সের লুকও সুন্দর হবে এবং গাছের চেহারাও কিন্তু খুব সুন্দর হবে। সেই জন্য গাছের খাবারটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে বুঝে দেবেন, কেমন? আর কি হয় যে গাছের ওল্ড লিভ যেগুলো আছে, যে পুরনো পাতা, এগুলো তো আস্তে আস্তে, যে ধরুন নিচের দিকে যে পাতাগুলো, এগুলো আস্তে আস্তে পুরনো হচ্ছে, পুরনো হওয়ার পরে এগুলো কিন্তু ঝরে যাবে। এটা স্বাভাবিক কারণ, কারণ একটা পাতা তো সারা জীবন থাকবে না, এরও বয়স হবে, বয়স হওয়ার পরে এটাও আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে। এটা হলে আপনার ভয় পাওয়ার কিছু নেই। যদি দেখেন যে নিচের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যখন দেখছেন যে সমস্ত পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, বা নতুন যে পাতাগুলো, নতুন পাতা বলতে এই মাথার দিকে যে পাতাগুলো, এইগুলো যদি হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে যে গাছে কিন্তু কোনো রকমের সমস্যা একটা হয়েছে, কেমন? তো বন্ধুরা, গাছের পাতা হলুদ হয় কেন সেটা নিয়ে তো আলোচনা করলাম। এইবার আসি গাছের মারাত্মক কিছু রোগ নিয়ে, বিশেষ করে ফাঙ্গাসের জন্য যে অসুখগুলো হয়, খুব মারাত্মক কিছু অসুখ হয় যেগুলো। কি হয়, গাছের পাতা পচে যায়। গাছের পাতা পচে যায়, কাণ্ড পচে যায়, এইগুলো হয়। কিন্তু দেখুন এই গাছের পাতাটা দেখুন, এগুলো কিন্তু পচন ধরেছিল, ঠিক আছে? আর এগুলো হয় অল্টারনেরিয়া বলে একটা ছত্রাক আছে, এই ছত্রাকের কারণে। আর এই অল্টারনেরিয়ার কারণে যে অসুখটা হয় তাকে বলা হয় লেট ব্লাইট, যেটাকে আমরা বলি নাভি ধসা। তো এটা কি করে, গাছের পাতাগুলো কিন্তু সব পচিয়ে দেয়। তো এগুলো সব কিন্তু পচে গেছিলো, তো ফাঙ্গিসাইড স্প্রে করার পরে এগুলো সব ভালো হয়ে গেছে। কিন্তু এই লেট ব্লাইট বা অল্টারনেরিয়া আক্রমণ করলে আপনাদেরকে কিন্তু খুব সাবধান হতে হবে। তো বন্ধুরা, এই যে অল্টারনেরিয়া, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ছত্রাক। এই ছত্রাক যদি আপনার একটা গাছে যদি হয়, ধরুন একটা গাছে হলো, এখন এই গাছটার পাশাপাশি যতগুলো গাছ থাকবে প্রত্যেকটা গাছ কিন্তু এই ছত্রাক দ্বারা সংক্রামিত হবে। আমরা কি করি, জল দেওয়ার সময় আমরা গাছের গোড়াতে যেমন জল দিই, তেমনি কি করি, গাছটাকে স্নান করিয়ে দিতে আমরা ভালোবাসি। আমরা যখনই গাছে জল দিই অনেক সময় গাছটার পুরো স্নান করিয়ে দিই। বা বর্ষা হলে গাছটা কিন্তু সম্পূর্ণ ভিজে যায়। আর ধরুন কোনো একটা পাতাতে অল্টারনেরিয়া আক্রমণ করেছে বা অল্টারনেরিয়া দ্বারা আক্রান্ত,
এখন পাশাপাশি যে গাছগুলো আছে, এই বৃষ্টির জল বা আপনি জল দিলেন, সেই পাতার থেকে জলটা ছিটকে যদি অন্য কোনো গাছে লাগে বা ওই পাতার জল যদি অন্য কোনো গাছে লাগে, তাহলে সেই গাছটাও কিন্তু ওই অল্টারনেরিয়া দ্বারা আক্রান্ত হবে। সেই জন্য যখন দেখছেন যে এরকম পাতা পচে যাচ্ছে বা কাণ্ড পচে যাচ্ছে, এরকম যদি হয়, তাহলে সেই গাছটা সঙ্গে সঙ্গে কিন্তু ওইখান থেকে নিয়ে আলাদা একটা জায়গাতে রেখে দেবেন, সম্পূর্ণ আলাদা একটা জায়গাতে। ঠিক আছে, আলাদা জায়গাতে গাছটাকে রাখলেন এবং সেই সাথে সাথে কিন্তু খুব ভালো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। ভালো ফাঙ্গিসাইড বলতে এখানে কিন্তু সাফ বা ম্যানসার বা M45 অথবা ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড, এইগুলো দিলে কিন্তু হবেই না। আপনারা কি করবেন এক্ষেত্রে, যে ম্যানকোজেব আর মেটাল অ্যাক্সিল এই কম্পোজিশনের যে ফাঙ্গিসাইডগুলো আছে, এই ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে এবং 10 দিন অন্তর অন্তর, কারণ এই ফাঙ্গাসটা খুবই খারাপ। 10 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার আপনি স্প্রে করবেন, করলে কিন্তু এটা একদম থাকবে না, একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তো যে গাছটা আক্রান্ত হয়েছে তাকে অন্তত 3 বার স্প্রে করবেন, আর যে গাছগুলো এখনও আক্রমণ হয়নি বা ভালো আছে সেই গাছগুলোতে কিন্তু অন্ততপক্ষে 2 বার স্প্রে করে দেবেন। তাহলে যদিও এক আধটা যদি থেকে থাকে গাছে, যদি সবেমাত্র ধরুন আক্রমণ করেছে বা গাছের পাতাতে লেগে আছে হয়তো ফাঙ্গাসটা, বংশবিস্তার করতে পারিনি বা অসুখটা শুরু করতে পারিনি, আমরা যদি এই ফাঙ্গিসাইডটা স্প্রে করি তাহলে ওরা কিন্তু ওখানেই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, মেটালাক্সিল ও ম্যানকোজেব এই কম্পোজিশনের ফাঙ্গিসাইড 2 গ্রাম নেবেন 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছটাকে কিন্তু একদম পুরো স্নান করিয়ে দেবেন, কেমন? তো এইভাবে করবেন, করলে এই অসুখটা একদম থাকবে না। আর স্প্রেটা করবেন কখন, যে সকাল 9টার আগে বা 10টার আগে এবং বিকেল 3টের পরে কিন্তু। ঠিক আছে, মানে একদম পুরো যখন অতিরিক্ত রোদ্দুর থাকবে সেই সময় কিন্তু আপনারা এই ফাঙ্গিসাইডটা স্প্রে করতে পারবেন না। তো ঠিক আছে, এবার সে বন্ধুরা আর একটা সমস্যা হয়, ফাঙ্গাসের জন্যই হয়, যেটা আগে বলেছি, যেটা হচ্ছে রুট রট। তো রুট রট যেমন আমরা অতিরিক্ত জল দিলে হয়, তেমনি ফাঙ্গাসের কারণেও হয়। আমরা কি করি, যে মিডিয়ার সঙ্গে যে মিডিয়া দিই তাতে কিন্তু আমরা জৈব সার মিশিয়ে নিই। এবারে জৈব সার বলতে আমরা কি করি, যে ভার্মি কম্পোস্ট অথবা লিপ মোল্ড অথবা পুরনো গোবর সার, এটা আমরা মেশাই। তো এই যে জৈব সারটা নিচ্ছে, এই জৈব সারের মধ্যে যেমন উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেরকম কিন্তু বেশ কিছু অপকারী ব্যাকটেরিয়াও থাকে। অপকারী ব্যাকটেরিয়া বা অপকারী ফাঙ্গাস থাকে কিন্তু। তো যেগুলো উপকারী ব্যাকটেরিয়া সে তো ঠিকই আছে, কিন্তু যেগুলো অপকারী ব্যাকটেরিয়া বা অপকারী ফাঙ্গাস, এরা কিন্তু আমাদের এই গাছের ক্ষতি করে, বিশেষ করে অ্যাডিনিয়ামের ক্ষতি করে। তো সেই জন্য আমরা কি করব, যে কম্পোস্ট সারটা আমরা মেশাবো আর কি, সেটা যেন খুব ভালো মানের হয়। হ্যাঁ, একদম ফুল ডিকম্পোস্ট সার হয় যেন, আর রোদ্দুরে শুকনো করা হয় যেন। সবথেকে ভালো হয় আপনারা যদি আপনার বাড়িতে তৈরি করা কম্পোস্ট ব্যবহার করতে পারেন। বিশেষ করে কাউডাং কম্পোস্ট, যেটা গোবর সার, 1 বছর বা 2 বছরের পুরনো গোবর সার আপনার বাড়িতে তৈরি করা যদি হয়, তাহলে সেটা সব থেকে ভালো হয় বাজার থেকে কিনে আনার থেকে। কারণ বাজার থেকে যে আপনি যেটা কিনে আনছেন সেটা কতটা ডিকম্পোজড আছে আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজে তৈরি করেন তাহলে সেটা আপনি নিজে বুঝতে পারবেন যে এটা 2 বছর কি 1 বছরের পুরনো। তো একটু পুরনো ফুল ডিকম্পোজড গোবর সার নিলেন, নেওয়ার পরে সেটাকে কিন্তু ভালো করে রোদ্দুরে শুকিয়ে নেবেন। ঠিক আছে, শুকানোর পরে তারপরে সেটা আপনি গাছে ব্যবহার করবেন। আর আপনি যদি এই গোবর সার বা কাউডাং কম্পোস্ট পরবর্তীকালে ব্যবহারের জন্য রেখে দেন, কারণ আমরা মাঝে মাঝে কী করি, যে কম্পোস্ট সার গাছের গোড়াতে দিয়ে দিই। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই কম্পোস্ট সার কাউডাং কম্পোস্টটাকে ভালো করে রোদ্দুরে শুকাবেন। ধরুন 10 কেজি মতো আপনি শুকিয়ে নিলেন, এর সাথে 2 থেকে 3 চামচ যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সবথেকে কম দাম যেটা হচ্ছে আপনার M45, এটা মিশিয়ে নেবেন। মিশিয়ে একটা প্যাকেটের মধ্যে ভালো করে মিশিয়ে একটা প্যাকেটে ভরে নিলেন। যখন প্রয়োজন হবে ওর থেকে নিয়ে আপনি গাছের গোড়াতে দিয়ে দেবেন। তো এইভাবে যদি দিতে থাকেন তাহলে কিন্তু এই রুট রট হওয়ার সম্ভাবনা থাকবে না। বাই চান্স যদি রুট রট হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু গাছটাকে আপনাকে অবশ্যই সম্পূর্ণ তুলে ফেলতে হবে, টব থেকে বের করে নিতে হবে। বের করে যেখানে যেখানে পচে গেল সেই অংশগুলো ভালো করে কেটে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সেখানে ভালো কোনো একটা ছত্রাকনাশক, সেটা সাফ হতে পারে বা ম্যানসার হতে পারে, সুন্দর করে লাগিয়ে দেবেন। ঠিক আছে, লাগিয়ে দিয়ে ওই অংশগুলো শুকিয়ে নেবেন, কয়েকটা দিনের জন্য আপনি ছায়াতে রেখে শুকিয়ে নেবেন। নেওয়ার পরে আবার কিন্তু নতুন করে রিপোর্ট করবেন, কেমন? নইলে কিন্তু সম্পূর্ণ গাছটাই নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস কি, আমরা গাছে যখন ফাঙ্গিসাইড স্প্রে করি সেই সময় গাছে তো ফাঙ্গিসাইড স্প্রে করব, আর কিছু পরিমাণের ফাঙ্গিসাইড জলে গুলে নিয়ে এই টবের মাটিতে বা যে মিডিয়া আছে এই মিডিয়াতে যদি আমরা দিয়ে দিই তাহলে পরে কিন্তু রুট রট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। বন্ধুরা, এবার আসি কিছু পোকা যেগুলো আমাদের অ্যাডিনিয়ামে প্রচুর ক্ষতি করে কিন্তু। মিলিবাগ কী করে, গাছের পাতার নিচে কিন্তু প্রচুর পরিমাণের আক্রমণ করে এবং যে কচি শাখা থাকে, কচি শাখার নরম অংশ যেটা, সেখানে কিন্তু
আক্রমণ করে ওরা। ওরা এসে কি করে, কলোনি তৈরি করে কিন্তু। আর পাতার নিচে ওরা আক্রমণ করার পরেই পাতার রসগুলো শুষে খেতে থাকে এবং আস্তে আস্তে এই পাতাটা কিন্তু নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়, হলুদ হয়ে যায়, গিয়ে আস্তে আস্তে ঝরে পড়ে। আর মিলিবাগ যদি প্রচুর পরিমাণে গাছটা আক্রমণ করে সেক্ষেত্রে গাছের কিন্তু গ্রোথ সম্পূর্ণ থেমে যাবে এবং গাছের সমস্ত পাতাগুলোও নষ্ট করে দেবে, কাণ্ডগুলো নষ্ট করে দেবে, কারণ এরা তো রস শুষে খায়, ফলে গাছটা কিন্তু সম্পূর্ণ দুর্বল হয়ে যাবে। সেই জন্য যখন আমরা মিলিবাগ দু একটা দেখতে পাবো, আমরা কি করব, যদি পাতায় দু একটা যদি হয় তাহলে তুলে ফেলে দেবো, বা ওদের যে কলোনিটা হয় কলোনিটা ভেঙে দেবো। বা সবথেকে ভালো হচ্ছে দু একটা যখন দেখছেন তুলে ফেলে দেওয়া। আর যদি দেখেন যে প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রমণ করেছে গাছটায়, তাহলে পরে আপনারা কি করবেন, অ্যাসিফেট গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড নিয়ে নেবেন, নিয়ে এটা হচ্ছে 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে দিয়ে ভালো করে ঝাঁকাবেন, ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন, দেখবেন একটাও মিলিবাগ থাকবে না। 10 দিন অন্তর অন্তর কিন্তু আপনাকে এটা দিতে হবে, ঠিক আছে। আর অ্যাসিফেট যদি আপনারা না পান তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড নিয়ে কিন্তু স্প্রে করতে পারেন। ইমিডাক্লোপিড দিলেও কিন্তু এই মিলিবাগগুলো চলে যাবে। বন্ধুরা, আর একটা অসুখ হয় এই অ্যাডিনিয়ামে, মারাত্মক একটা অসুখ, যেটা হচ্ছে স্পাইডার মাইটস। এই স্পাইডার মাইটস যদি আপনার গাছে আক্রমণ করে, আপনি কিন্তু দেখবেন যে এক রাতের মধ্যে আপনার সমস্ত পাতাগুলো ঝরে গাছটা সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেছে। হ্যাঁ, তো স্পাইডার মাইটস কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন, স্পাইডার মাইটস বিশেষ করে পাতার নিচে থাকে ওরা। পাতার নিচটা একটু যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে ছোট ছোট হলুদ অথবা লাল মাকড় আর কি আপনি দেখতে পারবেন, খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম আর কি। এগুলো কিন্তু গাছের পাতার নিচটাতে এরা থাকে, নিচে কিন্তু এরা বাসা তৈরি করে। এটা এক ধরনের কিন্তু মাকড়সা, খুব সূক্ষ্ম সূক্ষ্ম মাকড়সা। তো এরা কি করে, এই গাছের পাতার রস শুষে খেতে থাকে, গাছের পাতাও বিকৃত করে দেয়, গাছটা দুর্বল করে দেয়, গ্রোথ সম্পূর্ণ থামিয়ে দেয়, যেহেতু গাছের সমস্ত পাতায় এরা আক্রমণ করে। আর এরা কিন্তু খুব দ্রুত আক্রমণ করে, আর এদের নিয়ন্ত্রণ করাও কিন্তু খুবই কঠিন। কারণ অ্যাডাল্ট যে স্পাইডার মাইটস এগুলোকে আমরা কিন্তু যে মাকড়নাশক দিয়ে মেরে ফেলতে পারি, কিন্তু এদের যে ডিমগুলো থাকে, এই ডিমগুলো ফুটে কিন্তু আবার বাচ্চা তৈরি হয় কয়েকদিনের পরে, সেগুলো এই ডিমগুলো কিন্তু আমাদেরও নষ্ট করতে হবে। তো সবথেকে ভালো হয় ওবেরান বলে একটা ওষুধ বাজারে কিনতে পাওয়া যায়, এইটা সবথেকে ভালো। কারণ এই ওবেরান যে বড় মাইটসগুলো যেগুলো আছে, বড় বলতে যেগুলো অ্যাডাল্ট আর কি, এগুলোকেও যেমন মেরে দেয় এবং ডিমগুলোও কিন্তু নষ্ট করে দেয়। তো ওবেরানটা আমরা কেমনভাবে স্প্রে করব, ওবেরান হচ্ছে নিয়ম হচ্ছে 3 লিটার জলে 1 ml, 0.3 ml এর কাছাকাছি এরকম পার লিটার জলে আর কি দিতে হবে। গাঢ় ওষুধ ভালো করে 1 লিটার জলে 0.3 ml নেবেন, নিয়ে ভালো করে ঝাঁকাবেন, ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন। আপনার যদি বেশি গাছ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, যে 1 লিটার জলে 3 ml এই ওবেরানটা দেবেন, দিয়ে ভালো করে ঝাঁকাবেন, ঝাঁকিয়ে গাছের পাতার উপরে এবং নিচে খুব সুন্দর করে স্প্রে করে দেবেন। এটা কিন্তু 10 দিন অন্তর অন্তর আপনাকে করতে হবে, অন্তত পক্ষে 3 বার, ঠিক আছে। এটা করুন, করলে কিন্তু একটাও মাইটস আপনার গাছে থাকবে না। যে গাছটা মাইটস দ্বারা আক্রান্ত হচ্ছে সে গাছেও করবেন, প্লাস হচ্ছে আপনার অন্যান্য যে গাছগুলো সুস্থ আছে সেগুলোতেও করতে হবে, ঠিক আছে। আর আপনার বাগানের মধ্যে যদি থাকে গাছগুলো, তাহলে সেক্ষেত্রে টোটাল বাগানটা কিন্তু এই ওবেরান একটু স্প্রে করে দেবেন। ধরুন গোলাপ গাছ আছে বা অন্যান্য গাছ আছে, তার পাশাপাশি আপনার অ্যাডিনিয়ামও আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত গাছে এই ওবেরানটা স্প্রে করবেন, কেমন। তো বন্ধুরা, এই ছিল অ্যাডিনিয়ামের কিছু গুরুত্বপূর্ণ অসুখ বিসুখ বা কিছু সমস্যা। আর এরপরেও যদি আপনারা কোনো রকমের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কেমন। তো আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, কেমন। আবার বলছি যে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর শুধু সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আর কি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।